মেহেদী হাসান মিরাজ এখন কি তাহলে একজন পুরোদস্তুর অলরাউন্ডার হয়ে উঠেছেন তিনি? কেন এমনটা বলছি? সেই 2016 সালে যখন বাংলাদেশ জাতীয় দলের হয়ে তার ডেবিউ হয়েছিল, তখন তিনি টিমে এসেছিলেন মূলত একজন অফ স্পিন বোলার হিসেবে। টিমে তার আর কি রোলটাই ছিল শুধুমাত্র বোলিংয়ের। কিন্তু আমরা সবাই জানতাম যে তিনি বয়সভিত্তিক দল থেকেই আর কি ব্যাটিংয়েও যথেষ্ট ভালো পারফর্ম করেন। ইভেন তিনি আন্ডার 19 বিশ্বকাপেও বাংলাদেশকে যখন নেতৃত্ব দিয়েছিলেন, ওই টিমেও তিনি ছিলেন একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে। যদিও তাকে আর কি ওই টিমে মূলত আর কি ওই সেই বোলার হিসেবেই খেলানো হয়েছিল। তো সেই আর কি লেগেসিটা ক্যারি করেই বাংলাদেশ যখন সিনিয়র টিমে তার ডেবিউ হয়েছিল, সেই তাকে বোলার হিসেবেই আর কি টিমে নেওয়া হয়েছিল। কিন্তু তিনি যখনই আর কি ব্যাটিংয়ে যেটুকু সুযোগ পেয়েছেন সেটাকেই আর কি ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা সব সময় করে গেছেন। কিন্তু তার যে ব্যাটিংয়ের যে আর কি এতদিন যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ধারাবাহিকতা, কনসিস্টেন্সি। এইটা তিনি কিছুতেই দেখাতে পারছিলেন না। ইনিংস হয়তো কিছু কিছু ভালো খেলছিলেন, কিন্তু সেটা আর কি দেখতে গেলে অনেক আর কি দীর্ঘ সময় পর পর। কিন্তু আর কি রিসেন্ট পাস্টে তিনি ব্যাটিংয়ে যে ফর্মটা ক্যারি করছেন সেটা কিন্তু এক প্রকার বলতে গেলে খুবই ধারাবাহিকভাবে একদম কনসিস্টেন্টলি। সদ্য সমাপ্ত সে আর কি পাকিস্তান টেস্ট সিরিজটার দিকেই তাকান না, সেখানে আর কি প্রথম আর কি টেস্টটায় যখন তিনি ব্যাট করতে এলেন তখন বাংলাদেশের স্কোর ছিল 332 রানে 6 উইকেট। তখনও বাংলাদেশ পাকিস্তানের থেকে 116 রান পিছিয়ে। সেই সময় আর কি মানে 6 উইকেট যখন পড়েই গেছে, লাস্ট 4 উইকেট পড়তে যে খুব বেশি সময় লাগবে না এরকমই আর কি ধরে নেওয়া হচ্ছিল। কারণ বাংলাদেশের আমরা সবাই জানি লোয়ার অর্ডার খুব বেশি আর কি মানে আর কি সার্ভাইভ করে না। তো সেই সময় ওই সপ্তম উইকেটে ক্রিজে থাকা মুশফিকুর রহিমকে সাথে নিয়ে এই মিরাজ 196 রানের একটা ম্যামথ পার্টনারশিপ গড়ে তুললেন। মূলত ওই পার্টনারশিপটাই বাংলাদেশকে জয়ের ভিতটা গড়ে দিয়েছিল। যেখানে আর কি তিনি যখন ব্যাট করতে এসেছিলেন তখন রান ছিল হচ্ছে 332, মানে তখন পাকিস্তানের চেয়ে 116 রান তারা পিছিয়ে ছিল। তিনি যখন আউট হলেন তখন তারা আর কি বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অলরেডি 80 রানের লিড নিয়ে ফেলেছে। তো তাদের এই পার্টনারশিপটার জন্যই বাংলাদেশ ফার্স্ট ইনিংসে পাকিস্তানের থেকে লিড নিতে পারে। আর দেখা গেল ম্যাচ শেষে ওই লিডটাই আর কি বাংলাদেশকে জয়ের পিছনে আর কি অনেক বড় ভূমিকা পালন করেছে। তো দেখতে গেলে আর কি মিরাজের কন্ট্রিবিউশন ছিল এক মানে অ্যাজ আ ব্যাটার হিউজ ওই টেস্টটায়, আনএক্সপেক্টেড বলতে গেলে। সেকেন্ড টেস্টার দিকে তাকান, তিনি যখন ব্যাট করতে এলেন তখন বাংলাদেশের স্কোর 26 রানে 6 উইকেট। তখন আর কি মনে হচ্ছিল 50 বা 100 টপকাতে পারবে কিনা বাংলাদেশ ডাউট রয়েছে। কিন্তু সেই সময় ওই সপ্তম উইকেটে ওই মেহেদী হাসান মিরাজি লিটন দাসকে সাথে নিয়ে 165 রানের একটা জুটি করে তুললেন। আবারও দেখতে গেলে এই জুটিটাই কিন্তু ওই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে আর কি কাউন্ট হলো। কারণ দেখা গেল এই পার্টনারশিপটাই আর কি বাংলাদেশকে অবশেষে ম্যাচটা জেতাতেও সাহায্য করলো, আর সাথে সাথে তারা একদম পাকিস্তানকে পুরোপুরি হোয়াইট ওয়াশও করে দিল তাদের ওই পার্টনারশিপটার জন্য। আর ফার্স্ট টেস্টটায় মিরাজের ওই পার্টনারশিপে তার কন্ট্রিবিউশন ছিল 77 রানের, আর সেকেন্ড টেস্টটায় এই কারণে যে 165 রানের জুটি করলেন সেখানেও তার অবদান হচ্ছে 78 রানের। মানে পরপর আর কি দুই টেস্টে দুইটা আর কি ভালো ভালোই আর কি তিনি হাফ নক খেলেছেন, আর সাথে নিজের হাফ সেঞ্চুরি তো কমপ্লিট করেছেন। আর কি তিনি একটু আর কি আফসোস করতে পারেন যে আর কি সেঞ্চুরিগুলো ফেলে এলেন বলে। আর কি দেখতে গেলে তার আগের যে বাংলাদেশ টেস্ট সিরিজটা যেটা খেলেছিল সেটা হচ্ছে ওই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই সিলেটে। সেখানেও আর কি যদিও বাংলাদেশ হেরে গেছিল, কিন্তু ওই মানে সেকেন্ড টেস্টের লাস্ট ইনিংসে যখন আর কি শ্রীলঙ্কার একটা ম্যামথ আর কি টার্গেট চেস করতে হচ্ছিল বাংলাদেশকে 500+ রানে, সেখানেও আর কি সব ব্যাটাররা যখন অলমোস্ট ফেল করে গেছে, মিরাজ কিন্তু নিজের ডিউটিটা আর কি ঠিকই পালন করেছেন। তিনি নিজের মতো করেই চেষ্টা করে গেছেন, সেখানেও আর কি 81 অপরাজিত একটা ইনিংস তিনি খেলেছেন। তো দেখতে গেলে লাস্ট 3 ইনিংস যদি আমরা তার ব্যাটিংয়ের ধরি, সেখানে 3 ইনিংসের 3টাতেই কিন্তু তিনি 50+ স্কোর পেয়েছেন। যেটা বলছিলাম ওই ধারাবাহিকতা, যেটার অভাবে তিনি এতদিন ধরে ভুগছিলেন, সেইটা অবশেষে তিনি আর কি দেখাতে শুরু করেছেন, পার্টিকুলারলি এই টেস্ট ক্রিকেটে। পাকিস্তানের বিরুদ্ধে এই যে সদ্য সমাপ্ত সিরিজটায়, এখানে তো তাকে প্লেয়ার অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, এমনি এমনি তো আর দেওয়া হয়নি। তিনি আর কি এইরকম ক্রুশাল টাইমে এসে এই দুইটা ভাইটাল পার্টনারশিপও করেছেন, সাথে নিজেরও একটা ভালো আর কি ইনিংস তিনি খেলেছেন, আর সাথে বোলিংয়েও তো তিনি কন্ট্রিবিউট করেছেন। তিনি হচ্ছেন এই সিরিজের আর কি বলতে গেলে টপ উইকেট টেকার। আর কি দুই টেস্ট মিলিয়ে তিনি 10 উইকেট শিকার করেছেন, সাথে একটা আবার ফাইভারও ছিল। বোলিংটা নিয়ে তার কোনো রকম কোনোদিনও আর কি ডাউট ছিল না। তিনি টিমে তো ছিলেন একজন মেন আর কি অফ স্পিন বোলার হিসেবেই, কিন্তু ব্যাটিংটা আর কি দেখতে গেলে মানে তার থেকে এখন যে মানে টিম যে সার্ভিসটা পাচ্ছে সেটা দেখতে গেলে এক প্রকার মানে বোনাস এটা। মানে এটা তো আর কি মানে তাকে কেউই আর কি মানে তার থেকে আশা করেনি। মানে তিনি ব্যাটিং করেন মূলত আর কি 6 ডাউনে নাম্বার 8 পজিশনে। তো নাম্বার 8 পজিশনের একজন আর কি ব্যাটারের থেকে আর টিম কি আশা করতে পারে? তিনি আর কি যেটুকু 10, 20, 25, 30 যাই রান করবে সেটাই আর কি টিমের জন্য বোনাস হিসেবে কাউন্ট হবে। কিন্তু তিনি শুধু আর কি এইটুকুই করছেন না, তিনি ওই মানে ওই পজিশনে নেমেও ওপরের ব্যাটার আর কি যিনি থাকছেন তাদের সাথেও আর কি ওই ক্রুশাল টাইমে যখন টিমের সবচেয়ে বেশি প্রয়োজন সেই সময় পার্টনারশিপ করে হোক বা ভালো একটা নক খেলে হোক দলকে বিপদের মুখ থেকে টেনে তুলছেন। আর তার মানে সাথে করে দেখা যাচ্ছে এই আর কি পার্টনারশিপগুলো বা এই ইনিংসগুলোই পরবর্তীতে দলকে জেতাতেও
অনেক বড় একটা রোল প্লে করছে। তো আর কি দেখতে গেলে আমরা যদি আর কি মানে তার লাস্ট 10 টেস্টের যদি পরিসংখ্যান দেখি, তার লাস্ট 10 টেস্টে তিনি রান করেছেন 536, তার অ্যাভারেজ হচ্ছে 38 প্লাস, আর এই সময় তিনি হাফ সেঞ্চুরি পেয়েছেন 5টা। তো দেখতে গেলে আর কি মানে তার লাস্ট 10 টেস্টের যদি পরিসংখ্যানটা মানে তিনি আর কি যে রান আর অ্যাভারেজ হিসাবটা সেটা কিন্তু একজন প্রপার ব্যাটারের মতোই, তাই না? তার ওভারঅল আর কি টেস্ট ক্রিকেটে তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 22.5 প্লাস, তো সেখানে আর কি লাস্ট 10 টেস্টে তার অ্যাভারেজ হচ্ছে 38 প্লাস। দেখতে গেলে এটা কিন্তু অনেক আর কি ইমপ্রুভ করেছে। তো এই কারণেই বলছিলাম যে মিরাজ এখন মানে বোলিংয়ের পাশাপাশি ধারাবাহিকভাবে ব্যাটিংয়েও আর কি তিনি কন্ট্রিবিউট করছেন, স্পেশালি আর কি রেড বল ক্রিকেটে। এছাড়াও আর কি তিনি ওয়ানডে ক্রিকেটেও আর কি যখন যেটুকু সময় সুযোগ পেয়েছেন সেখানেও কিন্তু আর কি তিনি যথেষ্টই ওই ব্যাটিংয়ের মানে চান্সটা খুব ভালো মতোই কাজে লাগিয়েছেন। আমার মনে আছে ওই 2022 সালের ডিসেম্বর মাসে সম্ভবত ইন্ডিয়ার সাথে বাংলাদেশ একটা সিরিজ খেলছিল, ওডিআই সিরিজ। তো সেখানে আর কি ফার্স্ট ম্যাচটায় আর কি দেখতে গেলে বাংলাদেশের শেষ উইকেটে তখন প্রয়োজন হচ্ছে 51 রান, তখন উইকেটে হচ্ছে মিরাজ আর মুস্তাফিজুর। তো সেই সময় আর কি ধরেই নেওয়া হচ্ছিল মানে লাস্ট উইকেটে 51 রান, এটা তো আর কি মানে অসম্ভব বলতে গেলে, যে কোনো মুহূর্তে উইকেটটা পড়ে যাবে। কিন্তু ওই অসম্ভবটাকেই মিরাজ সম্ভব করে সেদিন আর কি তিনি 39 বলে 38 রানের একটা অপরাজিত নক খেলে, সাথে মুস্তাফিজকেও আর কি বলতে গেলে এক প্রকার আড়াল করেই আর কি তিনি ওই ম্যাচটা আর কি ইন্ডিয়ার হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। বাংলাদেশ 1 উইকেটে জয় পেয়েছিল। ওটা এক প্রকার পুরোপুরি আনএক্সপেক্টেড একটা ভিক্টরি ছিল, যার মূল কারিগরি ছিল এই মিরাজ। আবার সেকেন্ড ম্যাচের ওই আর কি সিরিজেরই পরের ম্যাচে আর কি যদি তাকান, তখনও আর কি দেখবেন বাংলাদেশের একটা সময় স্কোর হয়ে গেছিল 69 রানে 6 উইকেট। সেখানেও আর কি ধরে নেওয়া হচ্ছিল যে বাংলাদেশ হয়তো মেরে কেটে খুব বেশি হলে 120 বা 150 মতো রান করবে। ওই 7th উইকেটে তিনি মাহমুদুল্লাহ রিয়াদকে সাথে নিয়ে 148 রানের একটা জুটি করে তুললেন। তার মানে তো তাকে এখন বলাই যেতে পারে তিনি হচ্ছে বাংলাদেশের ক্রাইসিস ম্যান। যখনই আর কি টিমের প্রয়োজন হয় তখনই তিনি আর কি দলকে সাহায্য করার জন্য, সেটা ব্যাট হাতে হোক বা বল হাতে হোক, একদম উঠে পড়ে লেগে যান। তো ওই আর কি দেখতে গেলে ওই পার্টনারশিপটার জন্যই বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিততে পেরেছিল। শুধু ওই পার্টনারশিপটাই নয়, এর পরের উইকেটে মানে আর কি 8th উইকেটেও আর কি নাসুমকে সঙ্গে নিয়ে তিনি একটা ওই 54 রানের একটা ঝোড়ো পার্টনারশিপ করেছিল। এই দুইটা পার্টনারশিপের জন্যই বাংলাদেশের স্কোরটা তখন পৌঁছে গেল 271-এ। 69-এ 6 হয়ে গেছিল, সেখানে বাংলাদেশ ইনিংস শেষ করেছিল 271-এ 7। তো এইটার জন্য আর কি বাংলাদেশ অবশেষে আর কি ম্যাচটা 5 রানে জিতে গেছিল। তো যে ম্যাচ আর কি 5 রানে জেতে, তো সেখানে তো আর কি এই দুটো আর কি ভাইটাল পার্টনারশিপ, আর সাথে ওই মিরাজ ওই ম্যাচে আর কি তার প্রথম ওডিআই সেঞ্চুরিটাও কিন্তু তুলে নিয়েছিল, এটাও মনে রাখতে হবে। আমার আরেকটা কথাও মনে রয়েছে, ওই আফগানিস্তানের সাথে ওই 2000 আর কি সম্ভবত 22 সালের, ওটা হবে শুরুর দিকে, ওই মানে মার্চ বা এপ্রিলের এরকম দিকে হবে। ওইখানেও বাংলাদেশের আর কি যখন ফার্স্ট ওডিআইতে একসময় স্কোর হয়ে গেছিলো 45-এ 6, সেখানে তারা আর কি আফগানিস্তানের 215 চেস করছিল। তো ওই 7ম উইকেটেও তিনি আফিফ হোসেন ধ্রুবকে সাথে নিয়ে একটা ওই ম্যামথ পার্টনারশিপ করলেন 174 রানে করে আর কি তিনি শুধু আর কি সেটাই করলেন না, দলকে একদম জিতিয়ে পুরো মাঠ ছাড়লেন। সেখানে আর কি তিনি মানে 81 নট আউট রানের একটা ইনিংস খেলেছিলেন। মানে দেখতে গেলে টিমের যখনই তাকে প্রয়োজন সেই সময় আর কি তিনি সার্ভিস দিয়ে আর কি দলকে সাহায্য করছেন। মানে এই ঘটনাগুলোই তো আমাদের মনে থাকে, তাই না? মানে এই রকম আর কি কন্ট্রিবিউশন এতগুলো ক্ষেত্রে খুব কম ব্যাটার বা খুব কম আর কি লোয়ার অর্ডার ব্যাটারেরই কিন্তু এগুলো থাকে। এছাড়াও আমার মনে আছে তিনি যে শুধু লোয়ার অর্ডারেই ব্যাটিং করেন ওই নাম্বার 7 বা 8 পজিশনে, সেটাও কিন্তু নয়। এই 2023 আর কি ওয়ানডে বিশ্বকাপের সময় একদম প্রথম ম্যাচে বাংলাদেশ যেটা আফগানিস্তানের সাথে খেলেছিল, সেখানে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল নাম্বার 3-তে। তো সেখানে নেমেও আর কি তিনি 57 অপরাজিত একটা ইনিংস খেলেছিলেন। সেখানেও আর কি ওই ম্যাচটায় তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন। এছাড়াও আরেকটা মনে আছে 2023 সালে এশিয়া কাপে ওই আফগানিস্তানের সাথেই মানে ওই যেটা আর কি খেলাটা হয়েছিল সম্ভবত লাহোরে, ওইখানে একটা ম্যাচে আর কি বাংলাদেশ ওপেনার নিয়ে ক্রাইসিসে ছিল, তো সেখানে তাকে আর কি ওপেন করতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো সেখানেও আর কি তিনি বলতে গেলে কেউ প্রত্যাশা করেনি, তিনি একটা 114 রানের একটা ইনিংস খেলে দিলেন। মানে কীরকম ভাবুন, মানে মিরাজ হচ্ছে এক প্রকার আর কি বলতে গেলে তরকারির আলুর মতো, তাকে আর কি ওপেনিংয়ে নামান, নাম্বার 3-তে নামান, মিডিল অর্ডারে নামান, লোয়ার মিডিল অর্ডারে নামান, একদম লোয়ার অর্ডারে নামান, যেখানেই আর কি তাকে আর কি ব্যাটিংয়ে নামান না কেন তিনি সব জায়গাতেই অলমোস্ট কম বেশি সফল হয়েছেন ওডিআই ক্রিকেটে। যেটা আর কি তার মানে সমস্যা ছিল এতদিন, সেটা হচ্ছে টেস্ট ক্রিকেট। সেই টেস্ট ক্রিকেটে অবশেষে তিনি ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে শুরু করে দিয়েছেন। তো আমার মনে হয় আর কি যে আর কি বিতর্কটা আর কি এতদিন ধরে হচ্ছিল যে মিরাজ কি তাহলে একজন এখনও শুধু বোলার রয়ে গেছেন নাকি একজন পুরোপুরি জেনুইন অলরাউন্ডার হয়ে গেছেন। তো আমি বলবো এই এত কিছু ঘটনার পর আর তাকে শুধু মানে পুরোপুরি আর কি অফ স্পিন বোলার হিসেবে আর কাউন্ট করার কোনো জায়গায় নেই, তিনি এখন একজন পুরোপুরি বোলিং অলরাউন্ডারই তাকে বলতে হবে। তো তিনি কি পারবেন যে সাকিব আল হাসানের পর তার যে আর কি লেগেসি, তিনি যে আর কি দীর্ঘ 18-20 বছর ধরে আর কি বাংলাদেশ ন্যাশনাল টিমকে আর কি যে ব্যাট হাতে বল হাতে কনসিস্টেন্টলি অ্যাট দ্য সেম টাইম যে আর কি সার্ভিসটা দিয়ে এসছেন,
তার আর কি পরবর্তী সময় মিরাজ কি সেই লেগেসিটা ক্যারি করতে পারবেন? কি মনে হয় আপনার? কমেন্ট করে জানাবেন নাকি?